বাংলাদেশের মাত্র ৩টা গ্যাস্ট্রিকের ওষুধেরই প্রতি বছর বিক্রি প্রায় ২,০০০ কোটি টাকা, আর এই পুরো মার্কেটটা হচ্ছে ১০ থেকে ২০,০০০ কোটি টাকার মার্কেট। এই যে প্রতি বছর আমরা হাজার হাজার কোটি টাকার গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, কিন্তু আমাদের গ্যাস্ট্রিক তো ভালো হচ্ছে না। এটা ভালো হচ্ছে না, এর কারণ আমাদের নিজেদেরই ভুল। এই ভিডিওতে আমরা জানবো গ্যাস্ট্রিক আসলে কেন হয় এবং আমাদের কোন ভুলের কারণে ঔষধ খাওয়া সত্ত্বেও গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি ভালো হচ্ছে না, আর এ থেকে চিরমুক্তির উপায় কি। প্রথমে আসে দেখা যাক গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আসলে কেন হয়। আমরা যখন খাবার খাই, খাবারটা গেলার পরে সেটা আমাদের খাদ্যনালী হয়ে পাকস্থলীতে পৌঁছায়। তো খাদ্যনালী থেকে পাকস্থলীতে যাওয়ার পথে একটা দরজা পড়ে, যেই দরজা সবসময় পাকস্থলীটাকে বন্ধ অবস্থায় রাখে। তার কারণ হচ্ছে আমাদের পাকস্থলীতে খুব শক্তিশালী অ্যাসিড থাকে, যেটা আমাদের খাবার হজম করার জন্য দরকার হয়। এই অ্যাসিড যেন কোনোভাবে পাকস্থলী থেকে খাদ্যনালীতে চলে আসতে না পারে, তার জন্য পাকস্থলীর দরজা সবসময় শক্ত করে লাগানো থাকে। অনেকটা ওয়ান ওয়ে প্যাসেজের মতো। আপনি যখন খাবার খাচ্ছেন, খাবার গিলছেন, সেটা ঠিকই খাদ্যনালী থেকে পাকস্থলীতে যাবে, কিন্তু পাকস্থলী থেকে কোনো কিছু ফেরত খাদ্যনালীতে আসতে পারবে না। প্রশ্ন হচ্ছে, এই অ্যাসিড কেন পাকস্থলীকে ক্ষতিগ্রস্ত করে না? এর কারণ হচ্ছে আমাদের পাকস্থলীর যে ভেতরের জায়গাটা, সেখানে সবসময় একটা পিচ্ছিল প্রোটেক্টিভ আবরণ থাকে, যেন অ্যাসিডটা পাকস্থলীর স্কিনকে টাচ করতে না পারে, সবসময় ওই আবরণের উপরে থাকে। এই আবরণের নাম হচ্ছে মিউকাস কার্বনেট বাইলেয়ার। এখন তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হয় দুই ধরনের। নাম্বার ওয়ান হচ্ছে যদি পাকস্থলীর দরজা ড্যামেজ হয়ে যায়, আর নাম্বার দুই যদি পাকস্থলীর ভেতরে যে লেয়ার, মানে পাকস্থলীর নিজের যে দেয়াল, সেইটা যদি ড্যামেজ হয়ে যায়। তো পাকস্থলীর দরজা মানে লোয়ার ইসোফেগাল স্ফিংটার বা লেস ড্যামেজ হলে কি ঘটে? এটাকে মেডিকেলি বলা হয় লেস ইনকম্পিটেন্স, যেখান থেকে গার্ড পাথ হয়ে শুরু হয়। এই ক্ষেত্রে যেটা ঘটে, পাকস্থলীর দরজায় যেহেতু ড্যামেজ হয়ে গেছে, সো অ্যাসিডটা আর শুধুমাত্র পাকস্থলীর ভেতরেই থাকে না, সেখান থেকে খাদ্যনালিকাতে চলে আসে এবং জ্বালাপোড়া শুরু হয়। এই পাকস্থলীর দরজা ড্যামেজ হওয়া বা বুক জ্বালাপোড়া করার মূল কারণ হচ্ছে অতিরিক্ত ধূমপান বা অ্যালকোহল পান, এছাড়া অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়া বা ভাজা পোড়া খাওয়া, এবং একবারে অনেক বেশি খাবার খাওয়া। তো এই দরজা যখন ড্যামেজ হয়ে যায়, তখন ধাপে ধাপে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকে। তো প্রথম ধাপে যেটা ঘটে সেটাকে বলা হয় অ্যাসিড রিফ্লাক্স। এই ক্ষেত্রে শুধুমাত্র হার্ট বার্ন হয়, মানে হচ্ছে বুকের হাড়ের পেছন দিকটাতে জ্বালাপোড়া করে, এবং এই ঘটনা যদি সপ্তাহে দুবারের বেশি ঘটে, তখন এটাকে বলা হয় গার্ড। এই ক্ষেত্রে বুকের জ্বালাপোড়া এবং তার সাথে গলায় কোনো একটা কিছু আটকে আছে এরকম অনুভূতি হয়, এবং অনেক সময় দীর্ঘস্থায়ী কাশি হতে পারে এবং গলা ভাঙাও হতে পারে। তৃতীয় ধাপ হচ্ছে গার্ডের ক্রনিক কন্ডিশন, মানে দীর্ঘদিন ধরে আপনার এই বুক জ্বালাপোড়ার সমস্যাটা রয়ে গেছে। প্রতিবারে স্টমাক থেকে শক্তিশালী অ্যাসিড এসে আপনার খাদ্যনালিকাতে ক্ষতিগ্রস্ত করছে বা জ্বালাপোড়ার অনুভূতি দিচ্ছে। এখন শরীর আবার কি করে, এই ক্ষতিগ্রস্ত খাদ্যনালিকাকে সে ঠিক করার চেষ্টা করে। তো নর্মালি আমাদের শরীরের কোথাও কেটে গেলে কি হয়, সেটা আবার নিজে নিজে রিপেয়ার্ড হয়ে যায়, কিন্তু চামড়াটা কিন্তু আগের মতো থাকে না, একটা নতুন ধরনের স্কার তৈরি হয়। তো গার্ডের ক্ষেত্রেও সেই একইভাবে যদি দীর্ঘস্থায়ী হয়, আমাদের খাদ্যনালিকাতে এরকম স্কার তৈরি হয়। এবং মূল সমস্যা যেটা, এই গার্ড যেহেতু কন্টিনিউয়াস একটা প্রসেস, অ্যাসিড এসে আপনার খাদ্যনালিকাকে ক্ষতিগ্রস্ত করছে, শরীর সেটাকে আবার রিপেয়ার করছে, আবার পরবর্তীতে অ্যাসিড এসে সেই একই জায়গায় ক্ষতিগ্রস্ত করছে। এই সাইকেলটা চলতে থাকে, যার ফলে এই যে স্কার টিস্যু, এই স্কার টিস্যু আস্তে আস্তে জমতে থাকে, যার ফলে আপনার অন্যান্য সমস্যার পাশাপাশি খাদ্যনালীও কিছুটা সরু হতে শুরু করে। তো এখন বুক জ্বালাপোড়া থেকে মুক্তির উপায় কি? নাম্বার ওয়ান, তেল চর্বিযুক্ত খাবার বা ভাজা পোড়া খাবার এবং অতিরিক্ত চা কফি এগুলো না খাওয়া, কারণ এই সমস্ত খাবার সরাসরি স্ফিংটারকে ড্যামেজ করতে পারে, মানে পাকস্থলীর যে দরজা, সেই দরজাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে কি হবে, আপনার পাকস্থলীর দরজা তো এমনিতেই আগে থেকে ক্ষতিগ্রস্ত, এই ক্ষতি আরও বাড়তে থাকবে এবং পাকস্থলী থেকে আরও বেশি পরিমাণে অ্যাসিড আপনার খাদ্যনালিকাতে আসবে এবং আরও বেশি বুক জ্বালাপোড়া হবে। নাম্বার দুই হচ্ছে একবারে বেশি খাবার না খাওয়া, বরং অল্প অল্প করে বারে বারে খাওয়া, কারণ একবারে বেশি খাবার খেলে এটি পাকস্থলীতে চাপ প্রয়োগ করে, ফলে এই চাপ গিয়ে পড়ে হচ্ছে পাকস্থলীর দরজাতে, মানে স্ফিংটারে, যেটা অলরেডি ড্যামেজড, যার ফলে পাকস্থলীর ভেতরে থাকা অ্যাসিড খুব সহজেই খাদ্যনালিকাতে চলে আসতে পারে এবং বুক জ্বালাপোড়া তৈরি করতে পারে। 3 নাম্বার হলো ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে থেকে কোনো খাবার দাবার না খাওয়া, কারণ পাকস্থলী খালি হতে মোটামুটি 2 থেকে 4 ঘন্টার মতো সময় লাগে। তো এই সময়ের মধ্যে যদি আপনি শুয়ে পড়েন, তাহলে পাকস্থলীতে খাবার নিয়ে আপনি শুয়ে পড়ছেন, এদিকে আপনার পাকস্থলীর দরজা তো ক্ষতিগ্রস্ত, যার ফলে কি হবে, আপনি যখন শুয়ে পড়বেন তখন খাবারটা আস্তে আস্তে উপরের দিকে চলে আসতে পারবে। 4 নাম্বার হচ্ছে আপনি যখন শোবেন বা ঘুমাবেন, তখন মাথার দিকটা যেন পাকস্থলীর তুলনায় উঁচু অবস্থানে থাকে, কমপক্ষে 4 থেকে 6 ইঞ্চি, যেন পাকস্থলীর ভেতর থেকে অ্যাসিডটা খাদ্যনালী পর্যন্ত আসতে না পারে। 5 নাম্বার হলো খাবার খাওয়ার সময় ধীরে ধীরে ভালো মতো চিবিয়ে খাবার খাওয়া,
কারণ যদি দ্রুত খাবার খাওয়া হয় তাহলে খাবারের সাথে অনেকটা পরিমাণে বাতাসও গেলা হয়ে যায় এবং পরবর্তীতে এই বাতাসটা আসলে ঢেকুরের মাধ্যমে বের হয়। তো এই ঢেকুরটা যখন দেয়া হয়, এই ঢেকুরের সাথে পাকস্থলী থেকে অ্যাসিড খাদ্যনালিকাতে চলে আসতে পারে। 6 নাম্বার হলো খাবারের পরে সম্ভব হলে চুইংগাম চিবানো আধা ঘন্টার মতো। তো এই সময়টাতে আসলে অ্যাসিড বেশি উপরের দিকে চলে আসার সম্ভাবনা থাকে এবং আপনি যখন চুইংগাম চিবাচ্ছেন অনেক বেশি আপনার লালা তৈরি হচ্ছে এবং এই লালাটা যদি কোনো রকম অ্যাসিড পাকস্থলী থেকে খাদ্যনালিকাতে চলেও আসে সেটাকে দ্রুত ধুয়ে দিতে পারে। এখন আসেন দ্বিতীয় যে সমস্যাটা হয়, মানে পাকস্থলীর দেয়াল ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া। এটাকে বলা হয় মিউকোজাল ইনজুরি পাথওয়ে। এই ক্ষেত্রে পাকস্থলীর দেয়ালে কোনো সমস্যা হয় না। সমস্যা যেটা হয় পাকস্থলীর ভেতরে এটাকে অ্যাসিড থেকে প্রোটেকশন দেওয়ার জন্য যে একটা প্রোটেক্টিভ লেয়ার আছে, যেটাকে বলা হয় মিউকাস বাইকার্বনেট লেয়ার, সেই লেয়ারটা দুর্বল হয়ে যায়। যার ফলে কি হয়, পাকস্থলীতে যে অ্যাসিড আসে সেই অ্যাসিড পাকস্থলীর দেয়ালকে ক্ষতিগ্রস্ত করা শুরু করে। প্রথম দিকে যেটা ঘটে সেটা হচ্ছে পেটের উপরের দিকে কামড়ানোর মতো একটা ভোঁতা ব্যথা তৈরি হয়। এই অবস্থাকে বলা হয় গ্যাস্ট্রাইটিস। আর এই অবস্থা যদি চলতে থাকে, মানে ট্রিটমেন্ট করা না হয়, তাহলে এক পর্যায়ে গিয়ে এটাকে বলা হয় ক্রনিক গ্যাস্ট্রাইটিস। এই ক্ষেত্রে শুরুর দিকে পাকস্থলীর অ্যাসিড প্রথমে ছোট ছোট ক্ষত তৈরি করে ইরোশনের মতো এবং এক পর্যায়ে গিয়ে এই ক্ষতগুলো আস্তে আস্তে গভীর হতে শুরু করে এবং এক পর্যায়ে গিয়ে এটাকে বলা হয় পেপটিক আলসার। পেপটিক আলসার আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার আর একটা হলো ডিওডেনাল আলসার। গ্যাস্ট্রিক আলসার মানে যেটা হচ্ছে স্টমাকে হয়, এই ক্ষেত্রে খাবার খাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরেই ব্যথা শুরু হয় বা ব্যথাটা বাড়তে শুরু করে। ডিওডেনাল আলসার যেটা, সেটা হচ্ছে ইন্টেস্টাইনের উপরের দিকে হয়। এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে ব্যথা শুরু হয় অথবা খালি পেটে ব্যথা শুরু হয়। তো এখন কথা হচ্ছে যেখান থেকে এই সবগুলো ঘটনা শুরু হলো, মানে পাকস্থলীর ভেতরে যে প্রোটেক্টিভ লেয়ার দুর্বল হয়ে গেল, সেই দুর্বল হওয়াটা আসলে কেন হয়? পাকস্থলীর এই প্রোটেক্টিভ লেয়ার দুর্বল করে দেওয়ার মোটামুটি 3টা কমন কারণ। নাম্বার 1 হচ্ছে প্রোটেক্টিভ লেয়ারটাকে সরাসরি দুর্বল করে দেয় এবং এটা করে হচ্ছে কি ধূমপান করা এবং অ্যালকোহল। এছাড়া এনএসিআইডি জাতীয় যে ব্যথার ওষুধগুলো আছে যেরকম প্যারাসিটামল বা আইবুপ্রোফেন, এরা সরাসরি মিউকাস তৈরির প্রক্রিয়াটাকে ব্যাহত করতে পারে, কারণ এরা আপনার শরীরে কাজ করতে হলে, মানে আপনার ব্যথা কমাতে হলে যেই রাস্তা দিয়ে ব্যথা কমাবে সেই একই রাস্তায় মিউকাস তৈরির প্রক্রিয়াটা স্লো হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। এক ধরনের ব্যাকটেরিয়া আছে যার নাম হলো হেলিকোব্যাক্টার পাইলোরি। এরা যদি আপনার পাকস্থলীতে পৌঁছাতে পারে তাহলে এরা নিজেদেরকে পাকস্থলীর অ্যাসিড থেকে রক্ষা করার জন্য অ্যামোনিয়া নামে এক ধরনের কেমিক্যাল তৈরি করে। এই কেমিক্যাল গিয়ে আবার পাকস্থলীর দেয়ালকে ক্ষতিগ্রস্ত করে। 3 নম্বর হচ্ছে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া। কিছু খাবার বা কাজ আছে যেগুলোর কারণে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। তার মধ্যে খাবারগুলো হচ্ছে ভাজা পোড়া খাবার বা তেলযুক্ত খাবার, এছাড়া অতিরিক্ত চা কফি বা খালি পেটে চা কফি, এছাড়া স্ট্রেসের কারণে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে, যার ফলে পাকস্থলীর যে প্রোটেক্টিভ লেয়ার তাকে অনেক বেশি পরিমাণে অ্যাসিড হ্যান্ডেল করতে হয়। এটা একদিন 2 দিনে কিছু হয় না বা কিছু হবে না। আপনি যদি ভাজা পোড়া 1-2 বার খান, আপনার পাকস্থলী সুস্থ থাকে, সেক্ষেত্রে কিছু হবে না। অথবা আপনি যদি 1 দিন 2 দিন স্ট্রেসে থাকেন, সেক্ষেত্রেও কিছু হবে না। কিন্তু এটা যদি ক্রনিক কন্ডিশন হয়, অনেক দিন ধরেই এরকম ঘটনা ঘটছে, সেই ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে অতিরিক্ত অ্যাসিড হ্যান্ডেল করতে করতে আপনার পাকস্থলীর যে মিউকাস লেয়ার আছে তারা দুর্বল হয়ে যেতে পারে এবং আপনার পাকস্থলী ক্ষতিগ্রস্ত হতে শুরু হতে পারে। তো তাহলে আপনার যেন গ্যাস্ট্রাইটিস না হয় অথবা একটুখানি হয়েছে এটা যেন আর না বাড়ে, তার জন্য কি করতে পারেন? নাম্বার 1 হলো প্রত্যেকদিন একটা সময় খাবার খাওয়া। আপনি আজকে যেই সময় খাবার খাচ্ছেন কালকেও ঠিক ওই একই সময়ে খাবার খেতে হবে। সকালের খাবার যদি 9টায় খেয়ে থাকেন, কালও সকালের খাবার 9টায় খাবেন। তাহলে যেটা হবে, আপনার শরীর বুঝবে যে আপনি কখন খাবার খাচ্ছেন, মানে ঠিক কোন সময়টাতে আপনার অ্যাসিড দরকার তখনই অ্যাসিডটা তৈরি হবে এবং আপনার পাকস্থলীতে আসবে এবং সেই অ্যাসিডটা আপনার খাবার হজমের প্রক্রিয়াতে ব্যয় হয়ে যাবে এবং খুব অল্প সময় বাফার ছাড়া অ্যাসিড আপনার পাকস্থলীর সংস্পর্শে থাকবে। আপনাদের এক একজনের খাওয়ার সময় এক এক রকম হতে পারে, সেটা কোনো সমস্যা না। আপনি যদি সকালের খাবার 10টায় খান, প্রত্যেক দিন 10টায় খাবেন। যদি আপনি একবারে সকালে নাই খান, দুপুর থেকে খাওয়া শুরু করেন 1টা থেকে, তাহলে প্রত্যেক দিন ওই 1টায় খাবেন। মানে আপনি প্রত্যেক দিন সেম রুটিন ফলো করবেন। এখন আপনি যত কমই খান, যত বেশিই খান। 2 নম্বর হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেসের কারণে 2টা সমস্যা। প্রথমত হচ্ছে স্ট্রেসের কারণে অ্যাসিডের উৎপাদন বেড়ে যায় এবং দ্বিতীয়ত স্ট্রেসের কারণে রিপেয়ার প্রসেসটা স্লো হয়ে যায়। সো আপনি যদি কাজ করে থাকেন বা আপনি যদি একজন এমপ্লয়ি হন, আপনার কাজের জায়গার প্রেশার কমাতে হবে এবং আপনি যদি একজন স্টুডেন্ট হন, সেই ক্ষেত্রেও আপনার স্ট্রেসটা ক্রনিক রাখা যাবে না। ধরেন আপনার পরীক্ষার একটা সপ্তাহে আপনার অনেক বেশি স্ট্রেস গেল এবং এরপরে আপনি রিল্যাক্স হবেন, খুব একটা প্রেশার নেবেন না। এরকম করে আস্তে আস্তে ম্যানেজ করতে হবে। 3 নাম্বার হচ্ছে ধূমপান বন্ধ করতে হবে। ধূমপানের কারণে বাইকার্বনেটের পরিমাণ কমে যায়, যার ফলে হচ্ছে মিউকাস লেয়ার দুর্বল হয়ে যায় খুব স্বাভাবিকভাবেই এবং ধূমপানের ফলে রিপেয়ারিং প্রসেসটাও স্লো হয়ে যায়।
ধূমপান বন্ধ করতে হবে। এখন আমি যত সহজভাবে বলছি, আসলে ধূমপান বন্ধ করাটা এত সহজ কাজ না। তো আমার একটা ভিডিও আছে কিভাবে ধূমপান থেকে মুক্তি পাওয়া যায়, সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। 4 নাম্বার হচ্ছে অকারণে ব্যথার ওষুধ না খাওয়া, আর খাওয়া যদি দরকারি হয় তাহলে অবশ্যই খাবারের সাথে খেতে হবে। মানে খাবার খাওয়ার পরে যদি সেটা সম্ভব না হয় তাহলে আধা ঘন্টা আগে পিপিআই মানে হচ্ছে ওমিপ্রাজোল জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো খেয়ে তারপরে ব্যথার ওষুধ খেতে হবে। এখন ব্যাপারটা যদি এরকম হয় আপনার 3 সপ্তাহের বেশি সময় ধরে গ্যাস্ট্রাইটিস মানে গ্যাস্ট্রিকের যে ব্যথা পেটের দিকে সেটা আছে, তাহলে আপনি যদি মনে করেন নিজে নিজে ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে, ব্যাপারটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় না। তো আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনি একজন ডাক্তার দেখান এবং আপনার এইচ পাইলোরি মানে হেলিকোব্যাক্টার পাইলোরি যে ব্যাকটেরিয়ার কথা বলছিলাম সেটা টেস্ট করান, দরকার হলে এন্ডোস্কোপি করান এবং এরপরে ডক্টর আপনাকে ওষুধ দেবে। 1 মাসের মধ্যে মোটামুটি প্রায় সবাই গ্যাস্ট্রিক থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবেন। এখন আসেন দেখা যাক যে ভুলের কারণে ওষুধ খেয়েও গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি ভালো হয় না। আমাদের মধ্যে যাদেরই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি আছে তারা প্রায় সবাই যে কাজটা করেন তা হচ্ছে যখনই বুক জ্বালাপোড়া করে অথবা পেটে ব্যথা করে তখনই একটা ওষুধ খান, ওমিপ্রাজল খান অথবা অ্যান্টাসিড খান। তো এই ক্ষেত্রে যেটা হয় আপনারা কিছুদিন ভালো থাকেন বা যতটা সময় ওষুধের মধ্যে থাকছেন তখন ভালো থাকেন। ওষুধ ছেড়ে দিলে এর কিছুদিন পরে দেখা যায় এই সমস্যাটা আবার তৈরি হয় এবং তখন আবার ওষুধ খাওয়া শুরু করেন। এই যে একটা চক্র, এই চক্রটা চলতে থাকে। ব্যাপারটা হচ্ছে এই যে বুক জ্বালাপোড়া করা অথবা পেট ব্যথা করা, এরা তো আসলে মূল সমস্যা না, এরা হচ্ছে উপসর্গ বা সিমটম। আপনার বুক জ্বালাপোড়া করছে কারণ আপনার পাকস্থলীর যে দরজা লোয়ার ইসোফেগাল স্ফিংটার এইটা ড্যামেজ হয়ে গেছে। কিন্তু আপনি যেটা করছেন, আপনি ওমিপ্রাজল খেয়ে বা অ্যান্টাসিড খেয়ে আপনি অ্যাসিডটাকে নিউট্রালাইজ করছেন বা এর উৎপাদন কমিয়ে দিচ্ছেন যেন আপনি স্বস্তি বোধ করেন, কিন্তু আপনার ওই যে পাকস্থলীর দরজায় ড্যামেজ সেটা তো রয়েই যাচ্ছে, অথবা আপনার পেটে যে ক্ষত সেই ক্ষত তো রয়েই যাচ্ছে। ফলে যেটা হয় অ্যান্টাসিড বা ওমিপ্রাজল খাওয়ার কারণে কিছুটা সময় আপনি ভালো থাকেন, এরপরে আবার এই সমস্যা শুরু হয়, আপনাকে আবার অ্যান্টাসিড বা ওমিপ্রাজল খেতে হয়। এই চক্র থেকে যে আপনি বের হতে পারছেন না, আপনি শুধু একা না। গবেষণায় দেখা গেছে প্রায় 51% মানুষ এই চক্র থেকে বেরোতে পারছেন না এবং বছরের পর বছর ওমিপ্রাজল বা অ্যান্টাসিড খেয়ে যাচ্ছেন। এবং এই কারণেই আসলে বাংলাদেশে 10,000 থেকে 20,000 কোটি টাকার গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয়। কিন্তু আপনি যদি নিজে নিজে ওষুধ না খেয়ে একজন ডক্টর দেখান এবং আপনার মূল সমস্যাটাকে খুঁজে বের করে পুরোপুরি সমাধান করে ফেলেন, তাহলেই কিন্তু আপনাকে আর এই কয়েকদিন পর পর গ্যাস্ট্রিকের ওষুধ বা ওমিপ্রাজল খেতে হবে না এবং এই গ্যাস্ট্রিকের যন্ত্রণা থেকেও আপনি পুরোপুরি মুক্তি পাবেন। এছাড়াও গ্যাস্ট্রিকের ওষুধের বেশ কিছু সাইড ইফেক্ট আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি দীর্ঘ সময় ধরে ওমিপ্রাজল বা পিপিআই খেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হাড়ের ক্ষয় হতে পারে। এছাড়াও শরীরে ভিটামিন B12 এর ঘাটতি হতে পারে এবং কিডনির সমস্যাও হতে পারে। সো সব থেকে ভালো হয় একবারে ডাক্তার দেখিয়ে পুরোপুরি জিনিসটাকে শেষ করে ফেলা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।